হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি তোমাদের চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি এই তিন প্রকার গতি আছে এই বলে শেষ করেছিলাম। আজকে আমি চলন গতি, ঘূর্ণন গতি ও মিশ্র গতি সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চলন গতি কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, প্রশ্নটা তাহলে লিখি। চলন গতি কাকে উদাহরণ দাও। চলন গতি কাকে বলে? না, কোন বস্তু সময়ের সাপেক্ষে সরলরেখাতে যদি অবস্থানের পরিবর্তন করে তাহলে তার গতিকে বলা হয় চলন গতি। কোন একটা বস্তু ধরো সরলরেখায় যাচ্ছে, গতিশীল বস্তু সরল রেখায় যাচ্ছে, তাহলে তার অবস্থান পরিবর্তন হচ্ছে সরল রেখা বরাবর। তাহলে এই যে বস্তু সময়ের সাপেক্ষে সরল রেখা বরাবর অবস্থানের পরিবর্তন হচ্ছে, এর ফলে তার যে গতি সৃষ্টি হচ্ছে সেই গতিটাকে বলা হয় চলন গতি। তার উত্তরটা কি হবে? না, কোনো বস্তু সময়ের সাপেক্ষে লিখি, কোনো বস্তু সময়ের সাপেক্ষে সরল রেখায় অবস্থানে পরিবর্তন করলে অবস্থানের পরিবর্তন করলে তার গতিকে বলা হয় চলন গতি। উদাহরণ দিতে বলা হয়েছে, উদাহরণ দেওয়া যাক। যেমন চলন্ত সিঁড়ির গতি বা চলন্ত লিফটের গতি। যেমন চলন্ত লিফটের চলন্ত ইত্যাদি। তাহলে বুঝতে পারলে
যে যখন লিফটটা চলছে তখন সরল রেখায় সোজা উপর দিকে উঠছে, তো লিফটের সমগ্র অংশটা সরল রেখায় অবস্থানের পরিবর্তন করছে। সুতরাং চলন্ত লিফটের গতি কি গতি হবে না চলন গতি হবে, চলন্ত সিঁড়ির গতিও চলন গতি। এবার আমাদের আসছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কাকে বলে না সময়ের পরিপ্রেক্ষিতে ঘোরার ফলে কোনো বস্তু ঘোরার ফলে, সময়ের পরিপ্রেক্ষিতে কোনো বস্তু ঘোরার ফলে বস্তুর কোনো অংশ বা সমগ্র বস্তুটা যদি অবস্থান পরিবর্তন করে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে আমরা লিখি উত্তরটা। উত্তরটা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে ঘোরার ফলে, সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে ঘোরার ফলে কোন বস্তুর কোন অংশ বা সমগ্র বস্তুটি অবস্থান পরিবর্তন করলে তার গতিকে বলে ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘোরার ফলে উদাহরণ দেওয়া হয়েছে যে ঘোরার ফলে অবস্থানের পরিবর্তন হয়। যেমন ধরো একটা লাঠি ঘুরছে, যখন ঘুরছে তখন লাঠুর যে একটা স্থির বিন্দু আছে সেই স্থির বিন্দুটা লাঠুর মধ্যে অবস্থিত, বা লাঠুর ভিতরে একটা অক্ষ আছে, সেই অক্ষকে কেন্দ্র করে লাঠুর অংশগুলো ঘুরছে। তাহলে গোটা লাঠুরটা অবস্থান পরিবর্তন করছে না, কিন্তু লাঠুর অংশগুলো ঘুরে ঘুরে অবস্থান বদলাচ্ছে। ঠিক সেরকম গোটা অংশটাও আমরা অবস্থান পরিবর্তন করতে পারি। যেমন ধরো নাগরদোলায় যখন এক একটা কক্ষ সরে সরে যাচ্ছে তখন সেগুলো কোন একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে একটা কক্ষ, নাগরদোলার একটা কক্ষ পুরোটাই সরে যাচ্ছে। তাহলে সমগ্র বস্তুটাও অবস্থান পরিবর্তন করতে পারে, আবার বস্তুর অংশ বিশেষ অবস্থান করতে পারে, দুটোই ঘূর্ণন। তাহলে উদাহরণ দিতে গেলে কি লিখতে হবে? উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে, তাহলে প্রশ্নটাতে উদাহরণটা যোগ করে দিই। ঘূর্ণন গতি কাকে বলে? না, উদাহরণটা এখন দেওয়ার দরকার নেই, উদাহরণটা আমরা
ওই ঘূর্ণন গতি প্রকারভেদ যখন লিখবো তখন উদাহরণ দেবো। ঘূর্ণন গতিটি একটু দুটো আছে না, এতে বলা হচ্ছে যে ঘোরার ফলে কোনো বস্তুর কোনো অংশ অবস্থান করে, সেটাও ঘূর্ণন, আবার সমগ্র বস্তুটা অবস্থান করে সেটাও ঘূর্ণন। তো যখন কোনো অংশ অবস্থান পরিবর্তন করে তখন সেটা হচ্ছে আবর্তন, আর যখন সমগ্র বস্তুটা অবস্থান পরিবর্তন করে তখন সেটা হচ্ছে পরিক্রমণ বা বৃত্তীয় গতি। তাহলে আবর্তন গতি আর বৃত্তীয় গতি দুটো ভাগ আছে ঘূর্ণন গতি। তাহলে পরের প্রশ্নটা বরং লিখি যে ঘূর্ণন গতি কয় প্রকার কি কি, পরে এবার তাদের উদাহরণ দেওয়া হবে। ঘূর্ণন গতি কয় প্রকার ও কি কি? ঘূর্ণন গতি কয় প্রকার ও কি কি? উত্তর হলো দুই প্রকার। দুই প্রকার, যথা একটা হচ্ছে আবর্তন গতি, আর দ্বিতীয় হলো গিয়ে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি। এবার আমাদের আবর্তন গতি বৃত্তীয় গতি সম্পর্কে জানতে হবে। তাহলে নেক্সট কোশ্চেন, আবর্তন গতি কাকে বলে, উদাহরণ দাও। আবর্তন গতি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা কি হলো, আবর্তন গতি হচ্ছে যখন কোনো বস্তু তার মধ্যে অবস্থিত কোন স্থির বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে, তখন তার গতিকে বলে আবর্তন গতি। মানে একটা বস্তুর ভিতরে দিয়ে একটা স্থির বিন্দু থাকবে কিংবা একটা অক্ষ থাকবে এবং সেই অক্ষের চারিদিকে বা স্থির বিন্দুর চারিদিকে ঘুরবে। তো যেমন ধরো তখন তার অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, পৃথিবীটা তার অক্ষের চারিদিকে ঘোরে, এরকম আবর্তন গতি। তাহলে আবর্তন গতির সংজ্ঞাতে এটাই বলবো যে যখন কোনো বস্তু তার মধ্যে অবস্থিত, কোন স্থির বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে, তখন তার গতিকে বলে আবর্তন গতি।
তখন তার গতিকে বলে আবর্তন গতি। যেমন উদাহরণ দিতে বলা হয়েছে, উদাহরণ দাও। যেমন যে উদাহরণ দিলাম আগে, যেমন ঘুরন্ত লাট্টুর গতি। ঘুরন্ত লাট্টুর গতি। তাহলে আবর্তন গতি সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কাকে বলে? বৃত্তীয় গতি কাকে বলে উদাহরণ দাও। তাহলে আমরা উত্তরটা বলি, যখন কোনো বস্তু তার বাইরে অবস্থিত কোন স্থির বিন্দু বা অক্ষের চারিদিকে ঘোরে তখন তার গতিকে বলে বৃত্তীয় গতি। তাহলে উত্তরটা হলো কি না, যখন কোনো বস্তু তার বাইরে অবস্থিত কোন স্থির বিন্দু বা অক্ষের চারিদিকে ঘোরে তখন তার গতিকে বলে বৃত্তীয় গতি। যেমন ঘুরন্ত নাগরদোলার গতি। যেমন ঘুরন্ত নাগরদোলার গতি। এখন দেখো আবর্তন গতি আর বৃত্তীয় গতি, এটা আমরা যদি ছবিটা একটু এঁকে দেখাই তাহলে পরিষ্কার বুঝতে পারবো। ধরো এখানেতে একটা লাট্টু ঘুরছে, এই যে লাট্টুটা যখন ঘুরছে তখন এই যে লাট্টুর বিন্দুটা, এই বিন্দুটা মেঝেতে স্থির থাকে, এই গোটা বডিটা ঘুরছে, কিন্তু এই গোটা বডিটা তো স্থান পরিবর্তন করছে না, এই বডিটার মধ্যে বিভিন্ন অংশগুলো ঘুরছে, স্থান পরিবর্তন করছে একটা বিন্দুকে কেন্দ্র করে। এই বিন্দু থেকে এর মাঝখান বরাবর একটা রেখা আছে, এই রেখাটা চারিদিকে ঘুরছে লাট্টুর বিভিন্ন অংশগুলো। এই রেখাটা হচ্ছে অক্ষ, এই স্থির অক্ষকে কেন্দ্র করে লাট্টুর বিভিন্ন অংশগুলো
অবস্থান পরিবর্তন করছে, গোটা লাট্টুটা অবস্থান পরিবর্তন করছে না, তাহলে এটা হচ্ছে আবর্তন। আর যখন নাগরদোলা কোন একটা অক্ষের চারিদিকে ঘুরছে, তখন নাগরদোলার গোটা অংশটা, যেমন ধরো যদি এইটা একটা নাগরদোলার কক্ষ হয়, তাহলে এই কক্ষটা যদি উল্লম্ব ভাবে ঘোরে, তাহলে একটা অনুভূমিক কক্ষ আছে তার চারিদিকে ঘুরছে। আর যে নাগরদোলাগুলো বৃত্তাকারে ঘোরে, তাদেরও একটা অক্ষের চারিদিকে, একটা বিন্দুর চারিদিকে, ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর চারিদিকে গোটা কক্ষটা ঘুরে ঘুরে আসছে। তাহলে গোটা কক্ষটা, গোটা বস্তুটা তার অবস্থান পরিবর্তন করছে একটা বিন্দুর চারিদিকে। তাহলে এটা হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবর্তন গতি আর বৃত্তীয় গতির পার্থক্যটা কি। এবার পার্থক্যটা ভালোভাবে উপলব্ধি করে দেখো যে আবর্তন গতির ক্ষেত্রে অক্ষ বা স্থির বিন্দুটা ওই বস্তুর মধ্যেই থাকে, আর বৃত্তীয় গতির ক্ষেত্রে এই যে স্থির বিন্দু বা অক্ষ সেটা বস্তুর বাইরে থাকে। এখানে বস্তুর বিভিন্ন অংশগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে আবর্তনের ক্ষেত্রে, কয়েকটা বিন্দু ছাড়া, যেমন অক্ষ, স্থির বিন্দু, এই অক্ষটা ছাড়া অক্ষের মধ্যে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কিন্তু অবস্থান পরিবর্তন করছে না। তাহলে আবর্তন গতির ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অংশগুলো অবস্থান পরিবর্তন করে, কিন্তু কয়েকটা বিন্দু বা কয়েকটা রেখা ছাড়া, কয়েকটা বিন্দু ছাড়া বা একটা রেখা ছাড়া, এই রেখাটা অর্থাৎ অক্ষটা, এই অক্ষটা ছাড়া বাকি বিন্দুগুলো অবস্থান পরিবর্তন করছে। আর বৃত্তীয় গতির ক্ষেত্রে দেখো গোটা বস্তুটার প্রত্যেকটা বিন্দু, সব বিন্দুগুলোই অবস্থান পরিবর্তন করছে। তাহলে এই পার্থক্যটা আমরা যদি লিখি ভালো হয়, বৃত্তীয় গতি আর আবর্তন গতির পার্থক্য। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখি। তাহলে প্রশ্নটা হলো আবর্তন গতি ও বৃত্তীয় গতির পার্থক্য। আবর্তন গতি ও বৃত্তীয় গতির পার্থক্য লেখো। তাহলে পার্থক্যটা আমরা 1-2 করে লিখি। বাঁ দিকে লিখি আবর্তন গতি, আর ডান দিকে লিখি বৃত্তীয় গতি। 1 নম্বর পার্থক্য। ঘূর্ণন কেন্দ্র বা অক্ষ। ঘূর্ণন কেন্দ্র বা অক্ষ বস্তুর মধ্যে থাকে।
থেকে ঘূর্ণন কেন্দ্র অক্ষ বস্তুর বাইরে থাকে। কেন্দ্র বা অক্ষ বস্তুর বাইরে থাকে। 2 নম্বর পার্থক্য, ঘূর্ণন কেন্দ্র বা অক্ষ ছাড়া বস্তুর সকল অংশ অবস্থান পরিবর্তন করে। ঘূর্ণন কেন্দ্র বা অক্ষ ছাড়া বস্তুর সকল অংশ বস্তুর বাকি অংশ অবস্থান পরিবর্তন করে। আর ওইদিকে কি লিখব না, সমগ্র বস্তুটি অবস্থান করতে হবে। সমগ্র বস্তুটি অবস্থান পরিবর্তন করে। সমগ্র বস্তুটি অবস্থান পরিবর্তন করে। দ্বিতীয় পার্থক্য। 3 নম্বর পার্থক্য, হলো সমগ্র বস্তুটি অবস্থান পরিবর্তন ঘটে না। সমগ্র বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে না। আর ওদিকে লিখি সমগ্র বস্তুর অবস্থান পরিবর্তন। সমগ্র বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে। এগুলো সবই আবর্তন গতিতে, আর এগুলো সবই বৃত্তীয় গতিতে। এবার 4 নম্বর পার্থক্য লিখি। 4 নম্বর পার্থক্য হচ্ছে বস্তুর ঘূর্ণন কেন্দ্র বা অক্ষ স্থির থাকে। বস্তুর মধ্যে ঘূর্ণন কেন্দ্র বা অক্ষ স্থির থাকে। এদিকে লিখি 4 নম্বর পার্থক্য, ওদিকে হচ্ছে বস্তু কোন অংশই স্থির থাকে না। এই গতিতে বস্তুর কোন অংশ স্থির থাকে না। বস্তুর
কোনো অংশ স্থির থাকে না। বস্তুর কোনো অংশই স্থির থাকে না। তাহলে আমাদের গতি সম্পর্কে কি আলোচনা হলো? বাকি রইল মিশ্র গতি। মিশ্র গতি কাকে বলে? তাহলে আমরা প্রশ্ন লিখি, মিশ্র গতি কাকে বলে? মিশ্র গতি কাকে বলে? উদাহরণ দাও। মিশ্র গতি কাকে বলে? উদাহরণ দাও। মিশ্র গতি কাকে বলবো? না, একাধিক গতির মিশ্রণে যে গতি উৎপন্ন হয় তাকে মিশ্র গতি বলে। চলন গতি আর আবর্তন দুটো মিলে থাকতে পারে, কিংবা আবর্তন গতি বৃত্তীয় গতি একসঙ্গে থাকতে পারে, মিশ্র গতি। তাহলে কি উত্তর হলো? না, একাধিক গতির মিশ্রণে যে গতি উৎপন্ন হয়। একাধিক গতির মিশ্রণে যে গতির উৎপত্তি হয়। যে গতির উৎপত্তি হয় তাকে মিশ্র গতি বলে। যেমন ধরো চলন্ত সাইকেলের চাকার গতি, যেমন চলন্ত সাইকেলের চাকার গতি। এটা কোন কোন গতির সমষ্টি? না, এর মধ্যে আবর্তন গতি আছে, আবার চলন গতিও আছে। কেননা সাইকেলের চাকাটা ঘুরছে একটা অক্ষকে কেন্দ্র করে, আবার সাইকেলটা সোজা পথে এগিয়ে যাচ্ছে, সরলরেখায় এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে চলন গতি ও আবর্তন গতির মিশ্রণ। এর মধ্যে তাহলে আছে চলন গতি ও আবর্তন গতি। তারপর আমার উদাহরণ দেখা হবে পৃথিবীর গতি। পৃথিবীর গতি পৃথিবীর গতি, কারণ পৃথিবীর গতির মধ্যে কি আছে? পৃথিবী নিজের অক্ষে চারিদিকে ঘুরছে, সেটা হচ্ছে আবর্তন গতি। আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে, সেটা কি গতি? পরিক্রমণ গতি বা বৃত্তীয় গতি। তাহলে এখানে দুটো গতি মিশ্রণ, একটা হচ্ছে আবর্তন গতি ও পরিক্রমণ গতি বা বৃত্তীয় গতি।
পরিক্রমণ বা বৃত্তীয় গতি। তাই তো, পৃথিবীর গতির মধ্যে দুটো গতি নাই? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে আবর্তন গতিতে, আবার সূর্য চারিদিকে ঘুরছে পরিক্রমণ বা বৃত্তীয় গতিতে। তাহলে পৃথিবীর গতি কি গতি? মিশ্র গতি। ঠিক আছে, তাহলে আমাদের গতি তিন প্রকার, তাদের সম্পর্কে আলোচনা করা হলো। এবার আমরা গতি সংক্রান্ত কতগুলো ভৌত রাশি সম্পর্কে আলোচনা করব। গতি সংক্রান্ত ভৌত রাশি যেমন হলো সরণ, ত্বরণ, বেগ, মন্দন ইত্যাদি। এই সমস্ত গতি সম্পর্কিত ভৌত রাশির আলোচনা আমরা করব। তাহলে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, পরের টপিক হচ্ছে কি গতি সংক্রান্ত ভৌত রাশির আলোচনা। তাহলে আমরা লিখি এরপর গতি সংক্রান্ত ভৌত রাশিগুলির আলোচনা। এই গতি সংক্রান্ত ভৌত রাশিগুলোর মধ্যে প্রথমেই আসবে বস্তুর সরণ। প্রশ্নটা হবে বস্তুর সরণ কাকে বলে? বস্তুর সরণ কাকে বলে? ইহা কি প্রকার রাশি? ইহা কি প্রকার রাশি? কিভাবে এর পরিমাপ করা হয়? এর মাত্রা লেখো। এর মাত্রা লেখো। বিভিন্ন পদ্ধতিতে এর একক লেখো। বিভিন্ন পদ্ধতিতে এর একক লেখো। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের প্রশ্ন। এইবার উত্তরগুলো এক এক করে জানো এবং উত্তরগুলো আলোচনা করে লেখাও হোক। সরণ কাকে বলে? না, নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন পরিবর্তনকে
পরিবর্তনকে বলে ওই বস্তুর সরণ। তাহলে দেখো এই সংজ্ঞার ভিতরেই রয়েছে একটা নির্দিষ্ট দিক দিয়ে কোনো বস্তু যাচ্ছে, তাহলে এই বস্তুর যে সরণ, এই সরণের তাহলে মানও থাকবে, দিকও থাকবে। তাহলে এটা কি প্রকার রাশি? বোঝাই যাচ্ছে যে এটা ভেক্টর রাশি। তাহলে দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। তারপর প্রশ্ন হচ্ছে যে কিভাবে এর পরিমাপ করা হয়। কিভাবে সরণের পরিমাপ করা হয়? সরণের পরিমাপ কি করে করা হয় না, কোনো গতিশীল বস্তুর প্রথম ও শেষ বিন্দুর মধ্যে, প্রথম ও শেষ বিন্দু বা প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেই দূরত্বের দ্বারাই সরণের পরিমাপ করা হয়। তাহলে আমরা লিখি যে কোনো গতিশীল বস্তুর, কোনো গতিশীল বস্তুর কোনো গতিশীল বস্তুর প্রথম ও শেষ অবস্থানের মধ্যে, প্রথম ও শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বের দ্বারা, সরলরৈখিক দূরত্বের দ্বারা সরণের পরিমাপ করা হয়। একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে যে সরলরৈখিক দূরত্বের দ্বারা কিভাবে সরণের পরিমাপ করা হচ্ছে। ধরো একটা বস্তু এইভাবে যাচ্ছে, এইখান থেকে স্টার্ট করলো, দিয়ে এদিক দিয়ে গিয়ে এইখানে এসে হাজির হলো। ধরো বস্তুটা গেল এ বি সি ডি এই বিন্দুতে। তো এখন এই যে বস্তুটার প্রথম অবস্থান হচ্ছে এ আর শেষ অবস্থান হচ্ছে ডি, তাহলে এ থেকে এই যে ডি পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তাহলে কোনটা হবে না, সেটা হচ্ছে এ ডি। একটা সরলরেখার কথা আমি বুঝতে পারবে, এখান থেকে স্টার্ট করে ডি পর্যন্ত, তাহলে এই যে এ ডি, এই যে সরলরৈখিক দূরত্ব এ ডিটাই হলো তাহলে এখানে সরণ। বস্তুটা গেছে তো এ বি সি ডি পথ ধরে, কিন্তু প্রথম অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে এডি। তাহলে এই সরলরৈখিক দূরত্ব দ্বারাই সরণের পরিমাপ করা হবে। তাহলে এখানে সরণটা হচ্ছে এডি। আচ্ছা, এবার বলা হয়েছে যে পরের প্রশ্ন সরণের মাত্রা লেখো। সরণের মাত্রা লেখো। সরণের মাত্রা হলো সরণের মাত্রা হলো এল, বড় হাতের এল।
তাহলে সরল তো একটা দৈর্ঘ্যই, দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, লেন্থ ফর এল ফর লেন্থ, তাহলে সরলের মাত্রা হলো এল। আর একক সিজিএস পদ্ধতিতে সরলের একক লেখ, সিজিএস পদ্ধতিতে সরণের মাত্রা, সরণের একক, সরি মাত্রা না একক, সিজিএস পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার। মিটার চিহ্নের সাথে লেখা হয় সিএম। আর এসআই পদ্ধতিতে সরণের একক মিটার, এসআই বলতে মিটার, চিহ্নের সাথে লেখা হয় এম। তাহলে আজকে আমরা সরণ রাশির সম্পর্কে আলোচনা করলাম। গতি সংক্রান্ত রাশিগুলোর মধ্যে সরণ একটা রাশি, এরকম দূরত্ব আছে, বেগ আছে, দ্রুতি আছে, এগুলো সম্পর্কে পরের দিন আমরা আলোচনা করব। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আবার অন্যান্য গতি সংক্রান্ত ভৌত রাশিগুলি, যেগুলো আগে বললাম, সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে।